আসসালামু আলাইকুম। উত্তর ইসরায়েলে হামলা হিজবুল্লাহর সামরিক ঘাঁটির ড্রোন ভিডিও প্রকাশে আতঙ্কে ইসরায়েল আর্মি। বুধবার খান ইউনুসে নিহত অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। ডনবাসে ইউক্রেনের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারে হামলা রাশিয়ার নিহত অন্তত 50 বিদেশি সেনা। অবশেষে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাথমিক বিজয় রিপাবলিকানদের। কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণ বর্জন 80 জন ডেমোক্রেট কংগ্রেসম্যানের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনের উত্তরে অবস্থিত একটি শক্তিশালী বিমান ঘাঁটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। বুধবার এই ভিডিও ফুটেজ প্রকাশের পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল আর্মির মধ্যে। রামাত ডেভিড নামে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটির ভিডিও ফুটেজে দেখা গেছে ঘাঁটিতে মোতায়েন রয়েছে ইসরায়েলের অনেক যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, রেস্কিউ হেলিকপ্টার, পরিবহন হেলিকপ্টার, নেভাল সার্ভেইলেন্স হেলিকপ্টার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার অফেন্সিভ সিস্টেম সহ গুরুত্বপূর্ণ অনেক সমরাস্ত্র। ভিডিওতে আরও রয়েছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থান, অস্ত্র গুদাম, রাডার স্টেশন, জ্বালানি ডিপো, গ্যারেজ সহ সবকিছুর বিস্তারিত দৃশ্য। এছাড়া ভিডিওতে ধরা পড়েছে বিমান ঘাঁটির সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। হুথি ড্রোনের মাধ্যমে হিজবুল্লাহ ধারণ করেছে এই ভিডিও। ইসরায়েলের এয়ার ডিফেন্স এবং সার্ভিলেন্স সিস্টেম ফাঁকি দিয়ে কিভাবে হিজবুল্লাহ ড্রোন এই ভিডিও ধারণ করলো তা নিয়ে তোলপাড় চলছে। ঘাঁটিটি লেবানন থেকে মাত্র 30 মাইল দূরে অবস্থিত। ভিডিওটিতে ঘাঁটি কমান্ডার সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কমান্ড বিল্ডিং, অফিস এবং বাসভবনের দৃশ্যও রয়েছে। ইসরায়েল আতঙ্কে রয়েছে এই ঘাঁটিতে হিজবুল্লাহর সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা নিয়ে। বিশ্লেষকদের মতে ইসরায়েল আর্মিকে মানসিকভাবে দুর্বল করার অংশ হিসেবে হিজবুল্লাহ প্রকাশ করেছে এই ভিডিও। এটি একটি মনস্তাত্ত্বিক গেম। এদিকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কয়েক দফা অপারেশন পরিচালনা করেছে হিজবুল্লাহ। এর অংশ হিসেবে ইসরায়েল ফাইটার জেট লক্ষ্য করে বুধবার রাতে সার্ফেস টু এয়ার মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার সময় হিজবুল্লাহ মিসাইল ছড়ে ফাইটার জেট লক্ষ্য করে। এরপর ইসরায়েলি ফাইটার জেট বাধ্য হয় ওই এলাকায় হামলা বন্ধ করতে। এছাড়া ইসরায়েলের দখলে থাকা বিভিন্ন এলাকার সামরিক ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনী। পশ্চিম তীরে ধ্বংসাত্মক হামলা পরিচালনা করছে ইসরায়েল আর্মি। বুধবার ইসরায়েল আর্মি পশ্চিম তীরে হত্যা করেছে বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি। আল জাজিরার খবরে বলা হয়েছে 24 ঘন্টায় ইসরায়েল খান ইউনুসে হত্যা করেছে 129 জন ফিলিস্তিনি। ইসরায়েল আর্মি দাবি করেছে বুধবার গাজায় অভিযান চালিয়ে তারা উদ্ধার করেছে নিহত 3 ইসরায়েলি জিম্মি। আল জাজিরার খবরে আরও বলা হয়, বুধবার গাজায় ইসরায়েল আর্মি তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছে হামাস সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের। বিশেষ করে গাজার খান ইউনুসে বুধবার কাসাম ব্রিগেড সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল আর্মির ওপর চালিয়েছে কয়েক দফা মরণঘাতী হামলা। এতে নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। প্রেসিডেন্ট বাইডেনের সরে দাঁড়ানোর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেসে চতুর্থবারের মতো ভাষণ দিয়ে রেকর্ড স্থাপন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রক্তপিপাসু নেতানিয়াহুর ভাষণের সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা যখন উল্লাস করছিল, তখন কংগ্রেস ভবনের বাইরে বিক্ষোভ করছিল হাজার হাজার প্রতিবাদী আমেরিকান। তারা বড় বড় ব্যানারে নেতানিয়াহুকে গণহত্যাকারী, যুদ্ধ অপরাধী সহ বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ করতে থাকেন। হাজার হাজার শ্বেতাঙ্গ আমেরিকান গায়ে ফিলিস্তিনের পতাকা জড়িয়ে গাজা যুদ্ধ বন্ধের স্লোগান দেয়। এ সময় নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানোর সাথে পোড়ানো হয় যুক্তরাষ্ট্রের পতাকাও। কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের তীব্র বিরোধিতা করে অনেক বিক্ষোভকারী আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, নেতানিয়াহু উপযুক্ত স্থান হল জেলখানা, যুক্তরাষ্ট্রের কংগ্রেস নয়। নেতানিয়াহুর মতো গণহত্যাকারীদেরকে কংগ্রেসে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো আমেরিকানদের জন্য একটি চরম লজ্জাকর ঘটনা। অনেকে অভিযোগ করেছেন, আমাদের ট্যাক্সের অর্থে ইসরায়েলকে অস্ত্র দিয়ে গাজার নারী, শিশু আর বেসামরিক লোকদের জবাই করা চলবে না। গাজার গণহত্যার প্রমাণ ইতিহাসের সবচেয়ে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। অনেক বিক্ষোভকারী নেতানিয়াহুর সাথে জো বাইডেনকেও গাজায় গণহত্যাকারী হিসেবে স্লোগান দিতে থাকেন এ সময়। কংগ্রেস ভবনের সামনের গেটে বিশাল কালো পতাকার ব্যানার টাঙানো হয়, যাতে লেখা রয়েছে ফ্রি প্যালেস্টাইন। শত শত বিক্ষোভকারী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি এবং ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধের স্লোগান লেখা ব্যানার ও পতাকা বহন করে বিক্ষোভের সময়। নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছেন ডেমোক্রেট দলের 80 জন কংগ্রেসম্যান। তাদের অনেকে সমর্থন দিয়েছেন বিক্ষোভকারীদের প্রতি। যেসব ডেমোক্রেট কংগ্রেসম্যান নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছেন, তাদের মধ্যে রয়েছেন অন্যতম ইসরায়েল প্রেমী সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসি এক্স বার্তায় বলেছেন, এখন পর্যন্ত যত বিদেশি কংগ্রেসে ভাষণ দিয়েছেন তার মধ্যে
সবচেয়ে জঘন্য ছিল বুধবার নেতানিয়াহুর ভাষণ। কংগ্রেসে দেয়া ভাষণে নেতানিয়াহু গাজা যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের সমস্ত অশান্তির জন্য দায়ী করেছেন ইরানকে। ইরানের বিরুদ্ধে তিনি নতুন জোট গঠনের দাবি জানিয়েছেন। অপরদিকে গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে নতুন অস্ত্র দাবি করেছেন নেতানিয়াহু। কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণের পর হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র কংগ্রেসে তার দেয়া ভাষণ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। অবশেষে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে দেয়া ভাষণে এই ঘোষণা দেন জো বাইডেন। প্রেসিডেন্ট কার্যালয়ে ওভাল অফিস থেকে দেওয়া এক ভাষণে জো বাইডেন বলেন, গণতন্ত্র এবং দলের স্বার্থে তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাইডেন ডেমোক্রেট দল থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন। আগামী 1 জুলাই থেকে শুরু হওয়া দলের জাতীয় সম্মেলনে সদস্যদের ভোটে নির্বাচিত করা হবে আগামী নির্বাচনে ডেমোক্রেট দলের পক্ষ থেকে কে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী। বিশ্লেষকদের মতে কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হলে ট্রাম্পের বিরুদ্ধে তার ভরাডুবি অনিবার্য। যদিও মঙ্গলবার রয়টার্স পরিচালিত এক জরিপে দেখা গেছে কমলা হ্যারিস ট্রাম্পের তুলনায় 2 ভাগ ভোটে এগিয়ে রয়েছেন। 2016 সালে হিলারি ক্লিন্টনের মতো উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থী পরাজিত হয়েছিলেন ট্রাম্পের কাছে। সেখানে এবার কমলা হ্যারিস প্রার্থী হিসেবে যেমন অনেক কম যোগ্যতা সম্পন্ন, তেমনি রয়েছে গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন কারণে বাইডেন প্রশাসনের কলঙ্কের বোঝা ডেমোক্রেট দলের জন্য। কমলা হ্যারিস একজন অশ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনীতিবিদ। যেসব কারণে হিলারি ক্লিন্টনের নেতৃত্বে 2016 সালে ডেমোক্রেটরা জয়ী হতে পারেনি, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ রয়েছে। রিপাবলিকানরা তার কোনোটি হাতছাড়া করবেন না কমলা হ্যারিসের বিরুদ্ধে প্রচারণায়। গত 1 মাসেরও বেশি সময় ধরে দলের মধ্যে থেকে তীব্র বিরোধিতা চলতে থাকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর জন্য। দীর্ঘদিন অনড় থাকার পর অবশেষে বাধ্য হলেন বাইডেন সরে দাঁড়াতে। রিপাবলিকানদের জন্য এই ঘটনার প্রাথমিক বিজয়ে আগামী নির্বাচনে। অবশ্য ট্রাম্প চেয়েছিলেন বাইডেন লড়াই করুক তার বিরুদ্ধে, কারণ তিনি বাইডেনকে পরাজিত করার বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন। 27 জুন টেলিভিশন বিতর্কে বাইডেনের শোচনীয় পরাজয় ঘটে ট্রাম্পের কাছে। কমলা হ্যারিস ডেমোক্রেট দলের পক্ষ থেকে প্রার্থী হলে তাকে আক্রমণের নিশানা নির্ধারণ করে ফেলেছে রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রের সময় বুধবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার মাধ্যমে অবসান হল যুদ্ধবাজ বাইডেন যুগের অবসান। বাইডেন এই ঘোষণা দেওয়ার সময় ওভাল অফিসে তার পাশে মৌলির মুখে বসেছিলেন তার স্ত্রী, ছেলে, কন্যা, পুত্রবধূ এবং জামাতা। ডনবাসের ক্রাসনি লিমানে অবস্থিত ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করেছে রাশিয়া। বুধবার হামলার ভিডিও প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইউক্রেন আর্মির কৌশলগত গুরুত্বপূর্ণ এই সামরিক কেন্দ্র। এটি ছিল ইউক্রেন আর্মির একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সাপ্লাই কেন্দ্র। হামলায় ধ্বংস হয়েছে 3 শতাধিক ড্রোন, গুরুত্বপূর্ণ অনেক অস্ত্র এবং সেই সাথে সামরিক যানও। হামলায় নিহত হয়েছে কমান্ড সেন্টারে থাকা ইউক্রেনের সব সেনা কর্মকর্তা। এর আগে মঙ্গলবার খার্কিভে রাশিয়ান আর্মি ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে হত্যা করেছে 50 জনের অধিক বিদেশি যোদ্ধা। গত 1 সপ্তাহে রাশিয়ান আর্মি দখলে নিয়েছে ইউক্রেনের নতুন অনেক এলাকা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।